বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন, যুদ্ধ বিধ্বস্ত মুসলিম দেশগুলোতে ধুলোয় ঢাকা লাশ। কেমন কাটছে ঈদ? পবিত্র ঈদ উল ফিতরের দিনেও গাজা ইসরায়েলি হামলা, নিহত 64 জন, আহত 3 শতাধিক। পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ভয় পায় না ইরান, মন্তব্য প্রেসিডেন্ট মাসুদের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। পৃথিবীর এক প্রান্তে নতুন পোশাকে শিশুদের উচ্ছ্বাস, আরেক প্রান্তে ধ্বংসস্তূপে চাপা পড়ার স্বপ্ন। কোথাও আতরের সুবাস, কোথাও পোড়া বারুদের গন্ধ। তবু মানুষ ঈদ উদযাপন করে, ভালোবাসা নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। ফিলিস্তিনে ঈদ মানে বেঁচে থাকার লড়াই, সুদানে ঈদ মানে গোলাগুলির মাঝে একটু প্রশান্তি। আর প্রবাসে নিউ ইয়র্ক, কুয়ালালামপুর, লন্ডনে প্রিয়জনদের স্মৃতি নিয়ে ঈদ উদযাপন করেন অভিবাসীরা। তবুও ঈদ আসে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। কেমন কাটছে বিশ্বের নানা প্রান্তের ঈদ? এই নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উৎসব, ঐতিহ্য আর যুদ্ধের ঘনঘটায় এসেছে এবারের ঈদ উল ফিতর। পৃথিবীর এক প্রান্তে শিশুরা নতুন পোশাকে শুরু করেছে রঙিন সকাল, আরেক প্রান্তে বোমার শব্দে জেগে উঠছে ভয়ার্ত কোনো পরিবার। কোথাও বাতাসে ভাসছে আতরের সুবাস, অন্য কোথাও ধ্বংসস্তূপ থেকে আসছে পোড়া বারুদের গন্ধ। কোথাও প্রিয় সন্তান অপেক্ষায় আছে, বাবা ফিরবে নতুন জামা নিয়ে। রমজানের শেষে ঈদ নিয়ে আসে নতুন করে টিকে থাকার বার্তা। এক দেশে ঈদ মানে আনন্দ মিছিল, আরেক দেশে ঈদ মানে যুদ্ধের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস। মালয়েশিয়ায় প্রবাসীরা মসজিদে নামাজ আদায় করে নিজেদের মধ্যে ভাগ করে নেন উৎসবের খাবার। আফ্রিকার দেশ সুদানে গোলাগুলির ভয় পেরিয়ে ঈদগাহে সমবেত হন স্থানীয়রা। নামাজ শেষে যুদ্ধের ক্ষত ভুলে একে অপরকে জড়িয়ে ধরেন বুকে। নিউ ইয়র্কে হাজারো প্রবাসী ঈদের নামাজ শেষে স্মৃতিকাতর হয়ে পড়েন নিজেদের শিকড়ের কথা ভেবে। আর ফিলিস্তিনে ঈদ মানে শোক আর আশা একসঙ্গে বয়ে বেড়ানো। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদ উদযাপনের ভিন্নতা থাকলেও সবখানেই দেখা যায় ভ্রাতৃত্ব, বন্ধন আর খুশির আমেজ। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে ক্ষতবিক্ষত ফিলিস্তিনে ঈদ আসে একই সাথে আনন্দ ও বিষাদের অনুভূতি নিয়ে। যুদ্ধের ক্ষত, ধ্বংসের চিহ্ন ও হারানো প্রিয়জনদের স্মৃতির সাথে শুরু হয় ঈদ উদযাপন। নতুন পোশাক পরে ঈদগাহে যাওয়া, মিষ্টি খাবার খাওয়া কিংবা নামাজ শেষে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো। চলমান সংঘাতে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন একেবারেই ফিকে ঈদের আনন্দ। সবকিছুর পরেও নিজেদের সাধ্য অনুসারে ঈদ উদযাপন করেন স্থানীয় মুসলমানরা। মালয়েশিয়ায় ঈদ উৎসব শুরু হয় চাঁদ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গেই। এখানে রয়েছে কামান দেগে ঈদ উদযাপনের ঐতিহ্যবাহী প্রচলন। দেশটির বৃহৎ মসজিদ নেগারায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ও ইন্দোনেশিয়ান মুসলিমরা একত্রিত হন, আদায় করেন ঈদের নামাজ। বর্তমানে যুদ্ধ সংঘাতে বিপর্যয়ের মুখে আছে আফ্রিকার দেশ সুদান। রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের মধ্যে থেকেও ঈদের জামাতে সমবেত হয় মানুষ। নামাজ শেষে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের জন্য দোয়া করা সুদানের ঈদ সংস্কৃতির অংশ। ইউরোপের দেশ আলবেনিয়ায় ঈদের দিন সকালে স্থানীয় মসজিদগুলোতে নামাজ আদায়ের পর শুরু হয় শুভেচ্ছা বিনিময়। আলবেনীয় মুসলমানরা পরিবারের সবাই মিলে রান্না করেন ঐতিহ্যবাহী খাবার। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমরা ঈদ উদযাপন করেন বেশ আড়ম্বরে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ও শিকাগো সহ বিভিন্ন অঞ্চলে মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। সেখানে অংশ নেন হাজার হাজার মুসলমান। প্রবাসে থেকেও দেশীয় ঐতিহ্যের অংশ হিসাবে চলে বিশেষ দোয়া মাহফিল, পারিবারিক মিলন মেলা ও খাবারের আয়োজন। শাওয়াল মাসের নতুন চাঁদ যে উৎসবের সূচনা করে, সেই ঈদ উল ফিতর কেবল খাবার, পোশাক বা আনন্দের জন্য নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর, সুখ দুঃখ ভাগ করে নেয়ার উৎসব। ফিলিস্তিন থেকে কাশ্মীর, সুদান থেকে কঙ্গো, তুর্কি থেকে সিরিয়া, ভারত, পাকিস্তান কিংবা সার্বিয়া থেকে জর্জিয়া, সবখানেই বেঁচে থাকার অদম্য ইচ্ছা, একনিষ্ঠ প্রচেষ্টা ও শান্তির বার্তা নিয়ে আসুক আগামীর ঈদ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।
মিয়ানমারের ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। একই সাথে খাবার ও ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে মিয়ানমারের মানবিক পরিস্থিতি খুবই নাজুক বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এদিকে ব্যাংককে ধসে পড়া স্থান থেকে নথি সরানোর চেষ্টা করায় ৪ চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। অবিলম্বে মিয়ানমারের জন্য $৮০ লাখ সহায়তা চেয়েছে WHO। মিয়ানমারের পরিস্থিতিকে চরম বিপর্যয়কর বলে উল্লেখ করেছে ইউনিসেফ। জাতিসংঘ বলছে, অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষের কারণে আগ থেকেই খাদ্য ও সামাজিক নিরাপত্তার অভাব ছিল মিয়ানমারে। ভূমিকম্পের পর সেই পরিস্থিতি আরও নাজুক হয়েছে। ঘরবাড়ি ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে বহু মানুষ। তীব্র গরমের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ২,০০০ ছাড়িয়ে গেছে, আহত ৩,৫০০-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গাজায় ঈদের দিনও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। ঈদের দ্বিতীয় দিনও হামলা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ খবর পর্যন্ত এতেও বহু মানুষ হতাহত হয়েছে। এদিকে ঈদের দিন বিমান হামলার শিকার হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়ামেনও। এদিন সাদা প্রদেশের বিভিন্ন অঞ্চল সহ দেশটির রাজধানী সানায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইয়েমেনবাসী বলছে, ক্ষুধা ও দারিদ্র্যের মাঝে তারা নতুন করে মার্কিনীদের বোমা বর্ষণের ফাঁদে পড়েছে। ইজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি বর্বরতা এতদূর গিয়ে ঠেকেছে যে ঈদুল ফিতরের দিনও গাজায় নৃশংস হামলা চালাতে দ্বিধা করেনি তারা। প্রাণঘাতী সেই হামলা থেকে রক্ষা পায়নি নারী, শিশু কেউই। ৩০ মার্চ চালানো ওই হামলায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্বরতম এই হামলার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। ঈদ উৎসবের পোশাক পরিহিত অবস্থায় শিশুদের হত্যার মধ্য দিয়ে ইসরায়েলের ফেসিবাদী নগ্নতা নতুন করে সামনে এসেছে বলছে তারা। ঈদের দিন ওয়েস্ট ব্যাংকেও বিভিন্ন স্থানে বর্বরতা চালায় ইসরায়েলি বাহিনী। অনেক জায়গায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারতের জন্য জমায়েত হওয়া মুসল্লিদের টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও গাজার বিভিন্ন স্থানে হামলা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ খবর পর্যন্ত এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি হয়েছে। ঈদ কোনো উৎসব আকারে নয়, মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়েছে গাজাবাসীর সামনে। কারো মনেই নেই বিন্দুমাত্র আনন্দ। শোক আর আতঙ্ক নিয়ে জীবন বাঁচাতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াতে হচ্ছে তাদের। হামলা অব্যাহত রাখতে সকল বাসিন্দাকে রাফা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসেও চলছে হামলা। এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির চূড়ান্ত ধাপে পৌঁছাতে হলে অস্ত্র সমর্পণ করে হামাসের সকল নেতাকে নির্বাসনে পাঠাতে হবে। একই সাথে গাজায় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দিতে হবে ইসরায়েলকে, অন্যথায় হামলা চলবে বলে হুঁশিয়ারি এসেছে। এদিকে ঈদের দিন ধারাবাহিক বিমান হামলার শিকার হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনও। উৎসবের দিনও ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী সানা সহ সাদা প্রদেশের বিভিন্ন স্থানে বোমা ফেলে মার্কিন বাহিনী। হামলা থেকে রক্ষা পায়নি মসজিদও। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত করতেই তাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ওয়াশিংটনের। তবে হামলার ঘটনা ঘটেছে আবাসিক এলাকাতেও। এসব হামলায় উল্লেখযোগ্য মানুষ হতাহত হয়েছে। একের পর এক হামলায় ঈদের দিনটিও নারকীয় হয়ে ওঠে ইয়েমেনিদের জন্য। দীর্ঘ গৃহযুদ্ধের জেরে ক্ষুধা ও দারিদ্র্য কবলিত ইয়েমেনে চলমান এসব হামলা পরিস্থিতিকে আরও জটিল থেকে জটিলতর করে তুলছে। ইয়েমেনের বাসিন্দাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ঈদ আনন্দের হবার কথা থাকলেও মার্কিন হামলায় তা রূপ নিয়েছে বিষাদে। অনেকেই হামলার ভয়ে বাইরে না বেরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়েছিল, কেনাকাটাও করার সুযোগ পায়নি। ইয়েমেনিদের যেখানে প্রয়োজন খাদ্য সহায়তা, সেখানে আকাশ থেকে পড়ছে বোমা। তাদের জীবন যেন আটকা পড়ছে নতুন আর এক ফাঁদে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর রাগান্বিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রুশ প্রেসিডেন্টের করা মন্তব্যের জেরেই এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ইউক্রেনে যুদ্ধ ও হামলা বন্ধ না করলে রাশিয়ার জ্বালানি তেল রফতানির উপর অতিরিক্ত 25% কর আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও যুদ্ধবিরতি চুক্তি মেনে না চললে রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করার হুমকিও দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এসব বিষয়ে রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সাময়িক প্রশাসন ক্ষমতায় আনার প্রস্তাব দেন ভ্লাদিমির পুতিন। পারমাণবিক চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নিয়ে ইরানে চিঠি পাঠান। ইরানের মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় ইরান। ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকিকেও ভয় পায় না ইরান, এমন কথাও বলেন তিনি। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে ইরানের উপর বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মধ্যস্থতায় আরেকটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, তেহরানের উপর নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের সিদ্ধান্ত হলো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেওয়া। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে তবে অবশ্যই তার প্রতিশোধ নেওয়া হবে। ইউরোপীয় তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ফরাসি অতি ডানপন্থী নেত্রী মেরিন লে পেন। আদালত তাকে সরকারি পদ থেকে নিষিদ্ধ করেছে, তবে কতদিনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে তা এখনো জানা যায়নি। বিচারের বিস্তারিত বিবরণী চলাকালেই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন লে পেন। আদালত জানিয়েছে, তার সরকারি পদের উপর অন্তত 5 বছরের নিষেধাজ্ঞা নির্দেশ দেওয়া হতে পারে এবং তাকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হবে। একই অভিযোগে আরও 8 জন ইউরোপীয় আইন প্রণেতা ও 12 জন সংসদীয় সহকারীও দোষী সাব্যস্ত হয়েছে। তদন্তে বলা হয়েছে, দলের খরচ কমাতে এই অর্থ আত্মসাৎ করেন তারা। প্যারিস আদালতের সভাপতি বলেছেন যে লে পেনের কর্মকাণ্ড ইউরোপে গণতান্ত্রিক জীবনের নিয়মের বিরুদ্ধ আচরণ করে। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।